থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুদ্ধ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে বিভিন্ন দেশের অগ্রযাত্রা, বললেন মোদি। ক্ষমতার পালাবদলে উপাচার্যদের পদত্যাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শূন্যতা, থমকে আছে একাডেমিক কার্যক্রম। সেশন জটের শঙ্কায় ছাত্রছাত্রীরা। ভর্তি পুনর্বহালের দাবিতে আবারও রাস্তায় ভিকারুননিসার প্রথম শ্রেণীর ১৬৯ জন শিক্ষার্থী ও অভিভাবক। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মানববন্ধন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি অংশ নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ছাড়াও এই সম্মেলনে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা সহ আরও বেশ কয়েকটি দেশ ভার্চুয়ালি অংশ নেয়। সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি বলেন, করোনা মহামারীর কারণে যে প্রভাব পড়েছে তা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। সেই ধাক্কা সামলে না উঠতেই যুদ্ধের কারণে আরও নতুন সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে পুরো বিশ্ব চিন্তিত বলেও জানান মোদি। এ সময় সন্ত্রাস, জঙ্গিবাদ এবং উগ্রবাদ সমাজের জন্য ভয়ঙ্কর ক্ষতি বলেও জানান ভারতীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশে ছাত্র আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অপ্রয়োজনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্বিচারে বল প্রয়োগ করায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এই ব্যাপারে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ কয়েকটি সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। এছাড়া বাংলাদেশে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সামনে একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করছেন তিনি। বিরোধী আন্দোলনে নিহতের তালিকা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে জাতিসংঘ জানালো, বাংলাদেশের ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩২ জনই শিশু। এছাড়াও হাজারো মানুষ আহত বলে উল্লেখ করা হয়েছে শুক্রবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে। জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন অন্তত ৪০০ জন, আর ৫ থেকে ৬ আগস্টের মধ্যে মারা যান ২৫০ জন। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। ১০ পাতার ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা সহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বাংলাদেশে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সামনে একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, to reform and revitalize the country's institutions, to heal long-standing divisions, and to promote fundamental freedoms. এর আগে জানানো হয়, শিগগিরই জাতিসংঘ ছাত্র আন্দোলনে হত্যার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, ৪ মাস পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স। মিলেছে ২৮ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা সহ স্বর্ণালংকার। চলছে গণনা। ভর্তি পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি হয়েছে। এতে ভিকারুননিসা স্কুলের প্রথম শ্রেণীর ১৬৯ জন শিক্ষার্থী এবং অভিভাবক অংশ নেন। সকাল 10:30টার দিকে অবস্থানরত অভিভাবকরা জানান, চলতি শিক্ষাবর্ষে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হন তাদের ছেলেমেয়েরা। ৩ মাস ক্লাস করার পর জানতে পারেন বয়স জটিলতায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। শিক্ষাবর্ষের মাঝামাঝিতে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে হয়। পরে ভর্তি পুনর্বহালের দাবিতে হাইকোর্টেও রিট করেন অভিভাবকরা, কিন্তু উচ্চ আদালতেও ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। অভিভাবকদের অভিযোগ, ভর্তি বাণিজ্য এবং দুর্নীতির শিকার হয়েছে তাদের ছেলেমেয়েরা। এ বিষয়ে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান।
স্কুলকে অনেক মিস করি, আমি আবার স্কুলে যেতে চাই। আমি আমার স্কুলকে ভালোবাসি, আমি আমার স্কুলকে মিস করি এবং আমি আমার ক্লাসে ফিরতে চাই। মাউসি থেকে সার্কুলার আসার পরে আমরা মাউসির আন্ডারে অ্যাপ্লাই করেছি। আলাদা আলাদা স্কুলের যদি আলাদা আলাদা নিয়ম থাকে ওটা তো আর আমরা জানি না। ওনাদের ভুলের কারণে আমরা আজ এই রাস্তার মধ্যে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছি। 7 মাস ক্লাস করেছে, এক্সাম দিয়েছে, এখন যদি বলে বাচ্চাগুলোর ভর্তি বাতিল, তাহলে এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা কোথায় যাব? আমার বাচ্চা কিন্তু শুধুমাত্র ভিকারুন্নেসা স্কুলে চান্স পায়নি, আর সিরিয়ালি আরও 2-3টে স্কুলে সে ভর্তির জন্য বিবেচিত হয়েছিল। বছরের অর্ধেকে গিয়ে যদি তারা আমাদের বাচ্চাকে বাতিল করে দেয়, এখন আমি আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাব? আমার বাচ্চাকে তো অন্য কোনো স্কুলে ভর্তি করাবে না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ শীর্ষ কর্তারা পদত্যাগ করায় প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়েছে, থমকে গেছে একাডেমিক কার্যক্রম। সরকার নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। বিস্তারিত তারিফ রহমানের রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের সব ক্ষেত্রেই সংস্কার চলছে। গত 10 আগস্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একে একে পদত্যাগ করেন উপাচার্য, 2 উপ-উপাচার্য, প্রক্টোরিয়াল বডি, সব হলের প্রদক্ষ ও ছাত্র উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ে এখন কার্যত প্রশাসনিক শূন্যতা বিরাজ করছে। এমন অবস্থায় গত 7 আগস্ট বিশ্ববিদ্যালয়ের 552তম জৌলি সিন্ডিকেট সভায় গৃহীত সব সিদ্ধান্ত স্থগিত হয়ে গেছে। ওই সভায় আবেদনের ভিত্তিতে আবাসিক হলের আসন বরাদ্দ সহ 19 আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর কথা বলা হয়েছিল। পাশাপাশি 16 আগস্ট থেকে শাটল ট্রেন চালু ও 18 আগস্ট থেকে আবাসিক হল খুলে দেওয়ার কথাও জানানো হয়। কিন্তু চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে স্থগিত হয়ে পড়েছে সব কার্যক্রম। প্রশাসন না এসে যদি আমাদের ক্লাস কার্যক্রম ফিরিয়ে না দেয়, তাহলে হচ্ছে আমাদের যে আমরা সেশন জোটের ভিতরে পড়ব। এরই মধ্যে গত 14 আগস্ট বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত স্থগিত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানের স্বার্থে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আবাসিক হলসমূহে নতুনভাবে সিট বরাদ্দ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদেরকে আবাসিক হলে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায় রেজিস্ট্রার ও অ্যাকাউন্টস অফিস ছাড়া উপাচার্য, উপ-উপাচার্য সহ সব অফিস তালাবদ্ধ। এই মুহূর্তে কোনো উপাচার্য যদি না আসে, কোনো অভিভাবক যদি না আসে, তো বিশ্ববিদ্যালয়ের ক্লাস খোলা তো বা হল খোলা তো সম্ভব না। নতুন যোগ্য প্রশাসন নিয়োগের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রায় 4 মাস পর আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের 10টি দান বাক্স। চলছে গণনার কাজ, মিলেছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণের গহনাও। সকালে জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর উপস্থিতিতে দান বাক্স থেকে পাওয়া বস্তা বস্তা টাকা নেওয়া হয় মসজিদের 3য় তলায়। সেখানে গণনার কাজ করছেন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী। সাধারণত 3 মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়, কিন্তু এবার নানা কারণে তা 1 মাস পিছিয়ে যায়। সবশেষ 20 এপ্রিল 7,68,00,000 টাকা পাওয়া যায় দান বাক্স থেকে। এবার এই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশা মসজিদ কর্তৃপক্ষের। সুউচ্চ মিনার এবং 3 গম্বুজ বিশিষ্ট 3তলা পাগলা মসজিদটি শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় অবস্থিত। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ, সরাসরি যাচ্ছে তার কাছে। সবাই টাকা গণনায় ব্যস্ত, সবার কাছেই সামনে যেন টাকার পাহাড়। এটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে পাওয়া টাকার গণনার দৃশ্য। সকাল থেকে এভাবেই চলছে টাকা গণনা। আজ সকাল 8:30টার দিকে পাগলা মসজিদের 9টি দান বাক্স খোলা হয় এবং এই দান বাক্সগুলো থেকে টাকা সংগ্রহ করা হয় এবং 28 বস্তা টাকা পাওয়া যায়। এরপর থেকেই টাকার বস্তাগুলো মসজিদের 2য় তলায় এনে গণনার কাজ শুরু হয়। আর এই গণনার কাজে এখানকার যে পাগলা মসজিদ যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার 1.5 শতাধিক এবং পার্শ্ববর্তী আরেকটি মাদ্রাসার আরও শতাধিক শিক্ষার্থী সহ এখানকার যে রূপালী ব্যাংকের 70 জন কর্মকর্তা কর্মচারী এবং পাগলা মসজিদের কর্মচারীরা গণনার কাজে অংশ নেয়। সকাল 9টা থেকে একটানা চলছে টাকা গণনার কাজ। বিশাল এলাকা জুড়ে মসজিদের 2য় তলায় বিশাল এলাকা জুড়ে একদিকে টাকা ভাঁজ করা হচ্ছে, অন্যদিকে বান্ডিল করার পর ব্যাংকের যে মেশিন, কাউন্ট মেশিন, টাকা গণনার মেশিনে কাউন্ট করা হচ্ছে। এভাবেই চলছে গণনার কাজ
এবং এভাবেই চলতে থাকবে প্রায় আজকে রাত 9টা 10টা, এমনকি অনেক রাত পর্যন্ত হয়ে যেতে পারে টাকা গণনার। আর এই টাকা গণনার পরে জানা যাবে যে আসলে আজকের এই মসজিদের দান বাক্সগুলো থেকে ঠিক কী পরিমাণ টাকা পাওয়া গেল। এর আগে সকাল 8:30টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং গাটালি সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই দান বাক্সগুলো খোলার কাজ শুরু হয় এবং 9টি দান বাক্স খুলে মসজিদের দ্বিতীয় তলায় এনে জড়ো করা হয় এবং গণনার কাজ শুরু হয়। আপনাকে যদি বলি, এই যে পাগলা মসজিদ, এই মসজিদটির প্রতিবারই 3 থেকে 4 মাস পর পর এই দান বাক্সগুলো খোলা হয়। আর যখনই দান বাক্স খোলা হয় এখানে কারি কারি টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন অন্যান্য জিনিসপত্র পাওয়া যায় এবং সবশেষ গত এপ্রিল মাসের 20 তারিখে এই দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল 7,68,00,000 টাকারও বেশি। এবং আজকে এই টাকার পরিমাণ এই আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন এখানকার যে মসজিদ কমিটির লোকজন। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান বাক্স থেকে যে পাওয়া টাকার গণনার বিষয়ে আমার কাছে এই ছিল সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জের পাগলা মসজিদে। সময় সংবাদে আরও থাকছে, রাজধানীর বাজারে আবারও তুঙ্গে কাঁচা মরিচের ঝাঁঝ, 50 টাকা বেড়ে খুচরায় দাম ছুঁয়েছে 400। প্রাণচাঞ্চল্য ফেরায় চট্টগ্রামের খাতুনগঞ্জে নিম্নমুখী আমদানি করা তেল, চিনি, পেঁয়াজের দর। দীর্ঘদিন ভ্রমণ পিপাসুরা না আসায় থমকে গেছে পাহাড়ের পর্যটন শিল্প। বিভিন্ন ছাড় দিয়েও বান্দরবানে পর্যটকের দেখা মিলছে না। পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশের চলমান পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশায় ব্যবসায়ীরা। সোহেল কান্থিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পাহাড়কন্যা বান্দরবান। কোলাহল মুক্ত পরিবেশে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন শত শত পর্যটক। পরিবার পরিজন, বন্ধু বান্ধবদের নিয়ে পর্যটকরা চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়ান এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, নীলদিগন্ত, তমাতুঙ্গি সহ সবগুলো দর্শনীয় স্থান ভ্রমণ পিপাসুদের পদচারণায় থাকে মুখর। কিন্তু দীর্ঘদিন পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চলমান দেশের পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়ে পড়ে পর্যটন সমৃদ্ধ জনপদটি। বিভিন্ন ছাড়েও দেখা মিলছে না পর্যটকের। হোটেল, মোটেল, রিসোর্ট, পরিবহন, রেস্টুরেন্ট সহ বিভিন্ন খাতে খা নীরবতা। কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। বান্দরবান জেলা তো আমরা বেশিরভাগ নির্ভর করি পর্যটকদের উপর। আর আমাদের বলার কোনো ভাষা নেই, আমরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছি। এদিকে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের আমরা পাশে আছি, আমাদের জেলা পুলিশও কাজ করতেছে, অন্যান্য বাহিনীও সেখানে কাজ করতেছে। জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 20,000-এর বেশি মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। এনে জাকির, সময় সংবাদ, বান্দরবান। পাহাড়ি জনপদ রাঙামাটির লংগদুর বগাচত্বর ইউনিয়নের 7টি ওয়ার্ডে পৌঁছেনি বিদ্যুৎ সুবিধা। এতে কৃষিপণ্য উৎপাদন, শিক্ষা সহ সব দিক থেকে পিছিয়ে পড়ছেন এলাকাবাসী। কবে নাগাদ বিদ্যুৎ সুবিধা মিলবে বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটির লংদু উপজেলার বগাচত্বর ইউনিয়ন। সবুজ শ্যামল ছায়া ঘেরা এই জনপদে রয়েছে ইটের রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও রয়েছে বিভিন্ন উপাসনালয়। 2020 সালে এই ইউনিয়নের 2টি ওয়ার্ড বিদ্যুৎ পরিষেবার আওতায় আসে। এতে বদলে গেছে এলাকাটি। তবে 4টি বছর কেটে গেলেও বাকি 7টি ওয়ার্ডে পৌঁছায়নি বিদ্যুৎ। এতে নানা দিক থেকে পিছিয়ে এখানকার বাসিন্দারা। তারা বলছেন, ভূপ্রকৃতিগত দিক থেকে সমতল এই ইউনিয়ন, ফলে চাষযোগ্য জমির পরিমাণও বেশি, কিন্তু শুষ্ক মৌসুমে পানির অভাবে চাষাবাদ কমে যায়। ডিজেল ইঞ্জিনে সেচের মাধ্যমে যতটুকুই চাষ হয় তাতে খরচ ওঠে না। তাই বিদ্যুৎ সুবিধা পেলে কৃষি সহ সব ক্ষেত্রেই আরও অগ্রগামী হবে তারা। আমরা 20-30 হাজার লোক আমরা এই কারেন্ট থেকে বঞ্চিত। আমাদের এখানে একটা বিএফডিসির একটা বড় প্রজেক্ট আছে, সেখানে বিদ্যুতের জন্য তারা পরিপূর্ণভাবে প্রোডাকশন করতে পারতেছে না। বিদ্যুৎটা থাকলে আসলে আমাদের স্বাস্থ্যটা হতো বা খরচটা কমে আমরা
চাষাবাদ আর বেশি উৎপাদন করতে পারতাম। আমার দাবি সরকারের কাছে, আমাদের এই লংগুদু উপজেলাতে আমাদের বোকা সদর ইউনিয়নে আমরা বিদ্যুৎ চাই। তবে কবে বাকি ওয়ার্ডে বিদ্যুৎ সুবিধা পাবে তার কোনো উত্তর দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রকল্প আপকামিং, যেটা ডিপিপি অলরেডি প্রায় রিভিশন প্রক্রিয়াধীন, যে এলাকাগুলো বিদ্যুতায়িত হয়নি সেই এলাকাগুলো বিদ্যুতায়ন করার পরিকল্পনা আছে। বগাচত্বর ইউনিয়ন পরিষদের তথ্য মতে 7টি ওয়ার্ডে প্রায় 20,000 মানুষ বসবাস করে। সময় সংবাদ, রাঙামাটি। রাজধানীর বাজারে আবারও চড়া কাঁচা মরিচের ঝাঁজ। একদিনের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি মরিচের দাম 40 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। খুচরায় দাম 350 থেকে 400 টাকা। শনিবার মোহাম্মদপুরের সাদেক খান কৃষি মার্কেট ঘুরে এমন চিত্র দেখা যায়। এছাড়া অন্যান্য সবজির মধ্যে করলা 70 থেকে 80, ঢেঁড়স 50 থেকে 60, পেঁপে 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ 100 থেকে 110 এবং আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজিতে। এদিকে সপ্তাহ ব্যবধানে আবারও বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। রুই, কাতলা, পাঙ্গাস সহ প্রায় সব ধরনের মাছেই কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। 100 টাকা বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700-তে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় প্রাণচাঞ্চল্য ফিরেছে ভোগ্য পণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। সরবরাহ বাড়ায় নতুন করে দাম বাড়েনি কোনো পণ্যের, তবে বেচাকেনা কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ীরা। প্রশাসনের পাশাপাশি বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরাও। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন বন্দর ও মোকাম থেকে আসছে নিত্যপণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। শ্রমিকরাও ব্যস্ত পণ্য লোড আনলোডিংয়ের কাজে। দীর্ঘ অস্থিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরছে খাতুনগঞ্জে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় টানা বন্ধে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা ব্যবসায়ীদের। পর্যায়ক্রমে আরো স্বাভাবিক হলে আরো ব্যবসা বাণিজ্য আরো বৃদ্ধি পাবে। বুকিং দেয়া বেশ কিছু পণ্য এরই মধ্যে বাজারে এসেছে, ফলে তেল, চিনির মতো আমদানি ভোগ্যপণ্যের দাম পাইকারি পর্যায়ে কমতে শুরু করেছে। 142 টাকা এবারে লিটার পরে আর কি সয়াবিন খোলাটা। সরবরাহ একদম প্রচুর, দাম প্রতিদিন 20 টাকা 30 টাকা প্রতি মনে কাটতেছে। এছাড়া বর্তমানে পাকিস্তান, তুরস্ক সহ বেশ কয়েকটি বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে বাংলাদেশ। ফলে সরবরাহ বেশি থাকায় দামও নিম্নমুখী নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির। এছাড়া কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে রসুন ও আদার দামও। স্থিতিশীল আছে ডালের দরও। পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 90 হতে 95 পর্যন্ত বিক্রি হচ্ছে। মটর ডাল বিক্রি হচ্ছে বর্তমানে 69 থেকে 70 টাকা। মসুর ডাল বিদেশিটা 100 থেকে 102 টাকা। চাকতাই খাতুনগঞ্জে প্রায় 5000 দোকান, আড়ত ও গুদামে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এখানে সরবরাহ যেমন বাড়ছে তেমনি বাড়ছে বেচাকেনাও। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি নগদ অর্থ সংকট নিরসন, পাশাপাশি পুলিশি পাহারা বাড়ানো। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। তার হাসপাতালে ধর্ষণ হত্যার ঘটনার প্রতিবাদে ভারত জুড়ে চিকিৎসকদের ডাকা 24 ঘন্টার কর্মবিরতি চলছে। এ সময় জরুরি পরিষেবা চালু থাকলেও বহির্বিভাগ সহ অন্যান্য সব সেবা বন্ধ আছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এতে বিপাকে পড়েছেন রোগীরা। রাজ্য প্রশাসন থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও তাতে কোনোভাবেই সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, রহস্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মমতা প্রশাসন। চিকিৎসকদের কর্মসূচিতে নৈতিক সমর্থন দিয়েছে বিজেপি সহ অন্য রাজনৈতিক দলগুলো। এর আগে শুক্রবার রাজপথে নেমে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে জনমত তৈরি করায় বিরোধীদের সমালোচনা করেন তিনি। সামাজিক কল্যাণে নানা প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় আলোচনার শীর্ষে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন নির্বাচিত হলে মধ্যবিত্তের জীবনমানের খরচ কমানোর পাশাপাশি করবেন মর্যাদাপূর্ণ অবসরের ব্যবস্থা। 90 দিনেরও কম সময় বাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের। যতই দিন ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রিপাবলিকান ডেমোক্রেটদের কথার লড়াই। স্থানীয় সময় শুক্রবার দেশটির নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশে অংশ নেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। এ সময় খরচ কমানো সহ নানা প্রতিশ্রুতি দেন। বলেন তিনি প্রেসিডেন্ট হলে মধ্যবিত্তদের জন্য সুযোগ সৃষ্টি হবে, তাদের অর্থনৈতিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং মর্যাদাকে এগিয়ে নিতে কাজ করা হবে। 4 বছরের মধ্যে নির্মাণ হবে 30 লাখ নতুন বাড়িও। Building up the middle class will be a defining goal of my presidency.
because I strongly believe when the middle class is strong, America is strong. একই দিন উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে যান ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। অভিযোগ করে বলেন, দেশের সুরক্ষায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর কাজকে ক্রমেই কঠিন করে তুলছেন বাইডেন সমর্থিত কামালা, আর ডোনাল্ড ট্রাম্প সার্বক্ষণিক চেষ্টা করছেন কাজটি সহজ করে তুলতে। আর তাই যুক্তরাষ্ট্রের 47তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ট্রাম্পকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। I think you contrast the failed leadership of Kamala Harris with the peace and prosperity of Donald Trump. I don't think there's any doubt we're going to win this race, but we've got to run the campaign and we've got to get out there and talk to people. That's what we're doing every single day. জেডি ভ্যান্স আরো বলেন, যুক্তরাষ্ট্র অভিবাসীদের স্বাগত জানায়, কিন্তু এখন তারা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে অভিবাসনের মাত্রা কমিয়ে শূন্যে নামিয়ে আনতে হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুদ্ধ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে বিভিন্ন দেশের অগ্রযাত্রা, বললেন মোদি। এবং ক্ষমতার পালাবদলে উপাচার্যদের পদত্যাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শূন্যতা, থমকে আছে একাডেমিক কার্যক্রম, সেশন জটের শঙ্কায় ছাত্রছাত্রীরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।